দর্শক স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। গাজায় পৌঁছানোর আগেই থেমে গেছে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার যাত্রা। এরই মধ্যে ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরায়েল, যার মধ্যে গ্রেটা থুনবার্গ সহ শত শত আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তবে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী জাহাজটির নেটওয়ার্ক বিকল হওয়ার কারণে সেটি এখনও ভাসছে সমুদ্রে। সবশেষ ফেসবুক লাইভে সুস্থ আছেন বলে জানান তিনি। এদিকে ইসরায়েলের এই আচরণে বিশ্বজুড়ে বইছে ক্ষোভ এবং নিন্দার ঝড়। মাঝপথেই হঠাৎই থেমে গেল মানবিকতার যাত্রা। গাজার পানি এগিয়ে চলা আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। এরপরে আটক করতে থাকে একের পর এক জাহাজ। সেখান থেকে আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ সহ শত শত আন্তর্জাতিক অধিকার কর্মীকে। এই বহরে বাংলাদেশের পতাকা হাতে ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। ইতালির বন্দর থেকে তিনি এই অভিযানে যোগ দেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখনও তাকে বহনকারী জাহাজটি অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তবে বৃহস্পতিবার আরেক দফা ফেসবুক লাইভে সুস্থ আছেন বলে জানান শহীদুল আলম। Rather than turn it around, turn the camera itself around. Let's see if that works. একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটি আটকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজামুখী ত্রাণ ও বিদেশি কর্মী বহনকারী জাহাজ আটকের খবর ছড়িয়ে পড়তেই গ্রিস, তিউনিসিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে অ্যাথেন্স থেকে ইস্তাম্বুল সহ বিভিন্ন শহর। এই ঘটনার জেরে ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছে কলম্বিয়া। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করেছে দেশটি। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে কোনো আন্তর্জাতিক চাপ, নিন্দা, ক্ষোভেই গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে পারছে না। নেতানিয়াহু সরকারের দাবি, গাজামুখী সুমুদ ফ্লোটিলা কোনো মানবিক অভিযান নয়, বরং একটি পরিকল্পিত উস্কানি। ৪৪টি দেশের ৪০টিরও বেশি নৌযান নিয়ে শুরু হয়েছিল এই মানবিক অভিযান। আসমাতুলি, নিউজ 24। বাহরাইনি শরতের সোনালী রোদে পাতা রং বদলাচ্ছে, আর প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে বাজছে বিজয়া দশমীতে বিদায়ের সুর। দূরপ্রবাসে থেকেও সেই আবেগে একটুখানিও কমতি ছিল না, বরং মণ্ডপে মণ্ডপে ছিল সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিদের ভিড়। এতে মরুর বুকে দেখা মিলে এক টুকরো বাংলাদেশের। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে দুর্গাপূজার ধুমধাম নতুন কিছু নয়, কিন্তু ৬,৫০০ কিলোমিটার দূরে পূজার ঢাকের কাঠি যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। সপ্তমী, অষ্টমী পেরিয়ে নবমী কিংবা দশমীতে প্রায় সমান তালে চলে উৎসব। আয়োজক মূলত বাহরাইনের প্রবাসী বাঙালি পরিবারগুলো। পূজার ৫ দিনের আনন্দ, উদ্দীপনা কিংবা আন্তরিকতায় তারা কোনো কমতি রাখেননি। পূজায় যেন তাদের কাছে হয়ে উঠেছে শিকড় ছুঁয়ে থাকার একমাত্র অবলম্বন। বাহরাইনের সর্বজনীন সনাতনী সংঘ নাইম মানামার আয়োজিত দুর্গাপূজায় যেন সেই বার্তা দিল আরো একবার। এখানে আমাদের বাংলাদেশের মতন সেম পুজো হচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে। বিদেশের মাটিতে বাংলাদেশকে উপভোগ করতে পারছি আমরা। পরিবার নিয়ে আমরা সব প্রত্যেক বছরেই আসি, খুবই ভালো লাগে। দেশ থেকে বাইরে এসে এরকম একটা সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্য বলে। আশ্বিনের শারদ প্রাতে দেবী যখন কৈলাস থেকে ধরাধামে আসেন, তখন সঙ্গে করে নিয়ে আসেন সুখ সমৃদ্ধি। পূজার ফুল, ধূপ, আতরের স্বর্গীয় গন্ধের সঙ্গে সুস্বাদু জাগতিক খাবারের রসালো সুবাস মিলেমিশে এক মধুময় অনুভূতি সৃষ্টি করে। সব ভেদাভেদ ভুলে নতুন পুরনোর এক সহাবস্থান। আমরা দেশের মতো করে শারদীয় উৎসব পালন করতেছি, খুবই ভালো লাগতেছে। একদম ফ্রিডম, মানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, সবাই আসে আনন্দ করে, মানে খুব একটা হয়। তো আমাদের এত আনন্দ লাগে, আমরা প্রবাসী মাটিতে দিয়ে আমরা দুর্গাপূজা করতে পারতেছি, এটাই আমাদের গর্বের বিষয়। পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। বাংলাদেশের যে প্রবাসী ভাই ও বোনেরা এবং শিশুরা এখানে আছে, তারা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপন করছে এবং বাংলাদেশ এম্বাসি এর সাথে সংশ্লিষ্ট। আমি আরো পূজা মণ্ডপে গিয়েছি, প্রত্যেকটা পূজা মণ্ডপই খুব সুন্দরভাবে সাজানো।
এবছর দেবীর দুর্গার আগমন হয় গজে চড়ে আর প্রস্থান করেন দোলায় চড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নর্থ আমেরিকার দেশ কানাডার টরন্টোতে প্রথমবারের মতো দেবী বিসর্জন হয়েছে। টরন্টো দুর্গাবাড়িতে এই ঘটনার সূচনা হলো। এ সময় হাজারো ভক্তের সমাগমে উডবাইন বিচ হয়ে উঠে পূর্ণতীর্থ ঢাকের তালে তালে আর উলুধ্বনিতে মুখরিত হয় চারদিক। এর মধ্য দিয়ে কানাডায় বৈচিত্র্যময় সংস্কৃতির চিত্র ফুটে ওঠে। আয়োজকরা জানান আগামীতে আরও আনন্দ নিয়ে বিজয়ার সমাগম করবে সনাতন পুণ্যার্থীরা। প্রবাসের নানান প্রতিকূলতার কারণে দেবী বিসর্জন দেয়া হয়ে ওঠে না, তবে এবার প্রথমবারের মতো কানাডায় দেবী বিসর্জন দেয়া হলো। লন্ডনে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যের বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর 18তম শেফ কম্পিটিশন। মঙ্গলবার লন্ডনের হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যাম কলেজে চলে এই প্রতিযোগিতা। এতে অংশ নেন ব্রিটেনের বিভিন্ন শহরের 50 জন দক্ষ রেস্টুরেন্ট ও টেক অ্যাওয়ে শেফ। সেখানে বিচারকদের সামনে মাত্র 1 ঘন্টায় সুস্বাদু খাবার তৈরি করে নিজেদের দক্ষতা প্রমাণ করেন প্রতিযোগীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন শেফ দ্য ইয়ার খ্যাত শামসুল আলম খান শাহিন। বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট অলি খান, এমবিই জেনারেল সেক্রেটারি মিঠু চৌধুরী, অ্যাওয়ার্ড কমিটির কনভেনর আতাউর রহমান সহ আরও অনেকে। বিচারক হিসেবে ছিলেন ব্রিটেনের অভিজ্ঞ শেফ এবং ক্যাটারার্সরা। তাদের রায় অনুযায়ী বাছাই করা হবে সেরা 10 জন শেফ। প্রবাসীদের অধিকার রক্ষায় আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট চাইলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। সৌদি আরবে নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সময় তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মঞ্জুর হোসাইন আলভির সভাপতিত্বে ও আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান, তপন সহ আরও অনেকে। মহিষাসুরের সঙ্গে দীর্ঘ 9 দিনের যুদ্ধ শেষে দশমীতে অত্যাচারী অসুররাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। আর এর মধ্য দিয়েই শেষ হয় দুর্গোৎসব। তবে দেবীর অর্ধলোক থেকে স্বর্গলোকে পাড়ি দেওয়ার সন্ধিক্ষণ, যেক্ষণ একদিকে যেমন আনন্দ ও উচ্ছ্বাসের তেমনি বিষাদেরও। তাই বেদনায় আপ্লুত দেবী ভক্তরা। বিদায়ক্ষণে দেবীর কাছে সুখ শান্তি আর মঙ্গল কামনা করেন দেবীর অনুসারীরা। আসাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিজয়া দশমী দেবীর অর্ধলোক থেকে স্বর্ণলোকে পাড়ি দেওয়ার সন্ধিক্ষণ। এই ক্ষণ একদিকে আনন্দ ও উচ্ছ্বাসের, অন্যদিকে বিষাদের। মহিষাসুরের সঙ্গে 9 দিন ভীষণ যুদ্ধের শেষে দশম দিনে অত্যাচারী অসুরাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। তাই এটি বিজয়ের আনন্দে মেতে ওঠার ক্ষণ। অন্যদিকে বাবার উঠোন ছেড়ে স্বামীর বাড়ি ফিরে যাওয়ায় বেদনায় ভারাক্রান্ত দেবী ভক্তরা। বৃহস্পতিবার সারা দেশে বিজয় শোভাযাত্রায় অংশ নেন লাখো সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের তাল আর আনন্দ উল্লাস চলতে থাকে দেবীর পদযাত্রাকে কেন্দ্র করে। মঙ্গল ভাবে এসেছে, সেভাবেই তো সবাই আমরা মঙ্গল ভাবে মাকে বিদায় দিয়েছি। মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে সবার। বিদায় ক্ষণে দেবীর কাছে সুখ শান্তি আর মঙ্গল কামনা করেন দেবী অনুসারীরা। কষ্ট লাগছে দেখতে, যেহেতু মা প্রতি বছর আসে আবার চলে যায়। দেশবাসীর জন্য, সবার জন্য মঙ্গল হয়। আবার 365 দিন অপেক্ষা করতে হইব মা আসবে। মা যখন চলে যান তখন প্রত্যেকেরই মন খারাপ থাকে, কিন্তু মা যেটা দিয়ে গেলেন যে প্রত্যেককে আনন্দ, প্রত্যেককে ভালোবাসা, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি। দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আবার 1 বছরের অপেক্ষা। আগামী বছর আবার হবে মা দুর্গাকে বরণ। বিশ্বাস অনুসারে দশহরা কেবল একটি উৎসব নয়, জীবনের জন্য একটি শিক্ষা। এই দিনে যদি সৎকর্মের পথ অনুসরণ করা হয় এবং অসৎকর্মের পথ পরিহারের সংকল্প থাকে, তাহলে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এদিকে প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় বিদায়ের সুর।
স্বামীর মঙ্গল কামনায় মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন, খেলেছেন সিঁদুর খেলা। এরপর আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হয়। শাস্ত্রমতে বাপের বাড়ি থেকে আজই স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী মাকে হাসি মুখে নেচে নেচে বিদায় জানাতে মণ্ডপে ভিড় করে ভক্তরা। চলে যাওয়া মানেই শেষ বিদায় নয়, মা আছেন ভক্তদের মনে। প্রত্যেকটা মেয়েরই যেমন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে খারাপ লাগে, মা দুর্গারও ঠিক তেমনই। যখন ঘট বিসর্জন হলো তখন আমার সত্যি চোখে জল চলে আসছে। মায়ের কাছে আমার প্রার্থনা আমার সংসার, আমার স্বামী, আমার সব কিছু যেন সুন্দরভাবে থাকে। আমরা আগামী বছর যেন একটু শান্তিময় বিশ্ব পাই, এটাই প্রার্থনা করি। অশুভ শক্তির পরাজয়, সিঁদুর আর লাল আবিরে সাজেন দুর্গা ভক্তরা। দুর্গাকেও পরান সিঁদুর, মাতেন রঙে রঙে। দোলায় করে দুর্গা গেলেন কৈলাসে, বছর ঘুরে আসবে আবার, ভক্তরা বুক বাঁধেই আসে। কিন্তু মা চলে গেল, আমাদের সবার মাঝে আছেন। এটা হলেও আমাদের আকাঙ্ক্ষা থাকে যে আবার তো 1 বছর পর মা আসছেন। মাকে সবসময় বলা হয় না যে তুমি কেমন আছো, তো মাকে এইটুকুই বলেছে যে তুমি কেমন আছো এবং তুমি ভালো থেকো। আর হয়তো মার মুখটা দেখা হবে না, আবার সে পরের বছরের অপেক্ষা। একটু খারাপ লাগছে। নির্বিঘ্নে ও আনন্দের সাথে উদযাপিত হলো দুর্গা উৎসব। এমনই সারা বছর কাটুক মায়ের আশীর্বাদে। সুন্দরভাবে এবং সাড়ম্বরে উৎসাহের সহিত আমরা পূজা করতে পেরেছি, নির্বিঘ্নে। আসুক মা ধরণীতে বারে বারে। দশমীর এই দিনে আনন্দে মেতেছে সকলে, জয় দুর্গা মা বলে। দুর্গা মা অন্তর্যামী, বোঝেন সকলের মনের সুর, করেন অশুভকে দূর। আসছে বছর আবার হবে এমন নিমন্ত্রণ, এবারের মতো লাল সিঁদুরে দুর্গা মায়ের বিজয়া দমন। প্রভা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার পর 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশে নেয় বিএনপি। সেই নির্বাচনে 207 আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, যার নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি 1991 সালে পঞ্চম, 1996 সালে ষষ্ঠ ও সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2008 সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে এই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন ডক্টর কামাল হোসেন। সর্বশেষ 2001 সালের নির্বাচনে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। দলকে সুসংগঠিত করতে সুদূর লন্ডন থেকে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির এই প্রাণভোমরা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশনস, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরের সময় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা সন্দেহজনক। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল, আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টায় লিপ্ত আছে, এসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। এনসিপি প্রতিনিধি সহ অন্যান্যদের জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। একুশে পদকপ্রাপ্ত গবেষক ও বহুমাত্রিক লেখক ভাষা সৈনিক আহমদ রফিক আর নেই। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানী বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জীবনভর দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি। বহুমাত্রিক গুণের অধিকারী ভাষা সৈনিক আহমদ রফিক ছিলেন একাধারে কবি, লেখক ও গবেষক। কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতেও ভূষিত করে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত 28 সেপ্টেম্বর তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে 96 বছর বয়সে জীবনাবসান হলো এই অসম্ভব গুণী মানুষটির। তিনি তার মরদেহ বারডেম হাসপাতালে দান করে গেছেন। সন্ধ্যা পর্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল ছিল। বিশেষ কোনো উন্নতির কথা আমাদেরকে জানানো হয়নি, কিন্তু আমরা আশাবাদী ছিলাম, শেষ চেষ্টাটুকু আমরা করছিলাম। 9:30 দিকে আমি, আমাদের আরেকজন রাসেল, কালাম ভাই দীর্ঘদিন স্যারের সাথে আছেন, আমরা 9:30 দিকে স্যারকে দেখে চলে গেলাম। 10:05 আগে হাসপাতাল থেকে ফোন এলো আমাকে। কালাম ভাই জানালেন যে হাসপাতাল থেকে ফোন এসেছে যে হঠাৎ করে স্যারের শরীর ভীষণ খারাপ হয়েছে, দ্রুত যেতে। আমি গুলশান থেকে আসতে 25 মিনিট লেগে গেল। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসীর সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।